পার্টে আমরা পড়ব কিছু পপুলেশনের মধ্যে যে আন্তঃক্রিয়া তা সম্পর্কে। প্রথমে পপুলেশন জিনিসটা একটু মনে করে নাও। পপুলেশন হলো কোনো একটি স্পিসিস বা প্রজাতির মধ্যে যত সদস্য রয়েছে তাদের সংখ্যাটাকে বলছে পপুলেশন। এবার সেই পপুলেশন যদি মানুষের পপুলেশন ধরি তাহলে একটা জায়গায় মানুষের যত সংখ্যা রয়েছে সেটা মানুষের পপুলেশন, গরুর যত সংখ্যা রয়েছে গরুর পপুলেশন, তেমনি কোনো একটি নির্দিষ্ট পোকা যদি হয় বা পতঙ্গ তাহলে তার যতগুলো সংখ্যা রয়েছে সেটা তার পপুলেশন। এবার যেটা পার্টে আসবে সেটা হলো পপুলেশন ইন্টারাকশন বা পপুলেশনের আন্তঃক্রিয়া। এই আন্তঃক্রিয়ার মধ্যে প্রথমে রয়েছে মিথজীবিতা। আন্তঃক্রিয়া বলতে বোঝানো হয় ভিন্ন দুটি পপুলেশনের মধ্যে যে ইন্টারাকশনটা হয় তাকে। প্রথমে রয়েছে মিথজীবিতা বা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। সেটা কি দুটি প্রজাতির এখানে উপকার হয়। এবার পপুলেশনের দুটি পপুলেশন যখন একসঙ্গে থাকছে তখন একজনের উপকার হচ্ছে অন্যজনের অপকার হচ্ছে, বেশিরভাগই তাই হয়। তো মিথজীবিতার ক্ষেত্রে এখানে দুটো যে মেম্বার, দুই ধরনের প্রজাতি, দুজনেরই উপকার হয়। প্রথম উদাহরণটা রয়েছে লাইকেন। লাইকেনে কি রয়েছে? শৈবাল আর ছত্রাক, এরা দুজন একসঙ্গে অ্যাসোসিয়েশন তৈরি করে বাস করে। লাইকেন আমরা কোথায় দেখতে পাই? সাধারণত কোনো গাছের মানে যে কাণ্ড রয়েছে সেখানে কিছু ছাপ ছাপ আকারে দেখা যায়। লাইকেন আবার আরেকটা দিক থেকে গুরুত্বপূর্ণ কি হিসেবে না, বায়োলজিক্যাল ইকোলজিক্যাল ইন্ডিকেটর হিসেবে বায়ুদূষণ কোথায় হয়েছে সেটা বুঝতে সাহায্য করে। যেখানে বায়ুদূষণ থাকে বেশি সেখানে লাইকেন জন্মায় না। এটা লাইকেনের একটা গুরুত্ব। তো এরপরে যে লাইকেনের মধ্যে যে উপাদানগুলো রয়েছে শৈবাল আর ছত্রাক, শৈবাল যে উপাদানটা তার মধ্যে কি রয়েছে? ক্লোরোপ্লাস্ট রয়েছে, আর ছত্রাকের ক্লোরোপ্লাস্ট নেই। তাহলে ছত্রাক নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, আর এটা পারে শৈবাল। কিন্তু শৈবালের আরেকটা জিনিস দেখা যায়, জল শোষণ ক্ষমতা সেভাবে নেই। কিন্তু ছত্রাকের কি রয়েছে? মাইসেলিয়াম, যা মূলের মতো কাজ করে। তো দুজন মিলে একজন একে খনিজ পদার্থ সাপ্লাই দিচ্ছে আর জল সাপ্লাই দিচ্ছে, আর শৈবাল কি করছে? সেটা দিয়ে ক্লোরোপ্লাস্টের মাধ্যমে খাদ্য বানাচ্ছে। তো এখানে দুজনেরই উপকার হলো। আরেকটা রয়েছে মাইকোরাইজা। মাইকোরাইজা হলো পাইন আর পাইন গাছের মূল। অ্যাকচুয়ালি শুধু পাইন দেখলে হবে না, পাইনের মূল, এর সঙ্গে ছত্রাকের অ্যাসোসিয়েশন। সেই অ্যাসোসিয়েশনে কি হয়? ছত্রাকগুলো খনিজ পুষ্টি শোষণে পাইনাস গাছকে সাহায্য করে, পরিবর্তে পাইনাস গাছ থেকে কিছুটা পুষ্টি তারা গ্রহণ করে। এবার রয়েছে উই পোকা। উই পোকার দেহে ট্রাইপোনিমফা নামক এক ধরনের প্রোটোজোয়া দেখা যায়। সেই প্রোটোজোয়া কী করে? উই পোকার সেলুলোজ পরিপাক করতে সাহায্য করে। সেলুলোজ কি? কারণ উই পোকা দেখবে অনেক সময় কাঠের যে দরজা জানালা ইত্যাদিকে একদম ধ্বংসপ্রাপ্ত করে। তার কারণ কি? আমরা কিন্তু কাঠ খেলেই চিবিয়ে হজম করতে পারবো না, কিন্তু উই পোকা পারে। তা এই প্রোটোজোয়ার জন্য ওদের অন্ত্রে এই প্রোটোজোয়া থাকে যা সেলুলোজ পরিপাকে সাহায্য করে। এবার 2 নম্বরে রয়েছে, 2 নম্বর যে সম্পর্ক সেটা হলো প্রতিযোগিতা বা কম্পিটিশন। প্রতিযোগিতা মানে কি? একজন মেম্বার আরেকজন মেম্বারের থেকে আগে যাওয়ার চেষ্টা করছে। এখানে প্রতিযোগিতা মূলত হয় তাদের খাদ্য, জল, বাসস্থান ইত্যাদির জন্য। এখানে প্রতিযোগিতা আবার দেখছে 1 এবং 2 ধরনের হয়। 1 নম্বর প্রতিযোগিতা যেটা, সেটা হলো ইন্ট্রাস্পেসিফিক বা অন্তঃপ্রজাতিক। অর্থাৎ একই প্রজাতির মধ্যে যে প্রতিযোগিতা সেটা হলো ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশন। যেমন ধরো খরগোশের মধ্যে অনেকগুলো খরগোশ একই ধরনের খাবারের জন্য ওরা কিন্তু লড়াই করে, সেটা হলো ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশন। এবার হলো ইন্টারস্পেসিফিক কম্পিটিশন। ইন্টার মানে আন্ত, অর্থাৎ 2 বা ততোধিক ভিন্ন প্রজাতির মধ্যে যদি প্রতিযোগিতা হয় তাহলে সেটা হলো ইন্টারস্পেসিফিক বা আন্তঃপ্রজাতিক কম্পিটিশন। এটা কীরকম? ধরো দুটি ভিন্ন পাখি রয়েছে, বাদুড় রয়েছে। বাদুড় কি খায় না? ফলমূল খায়, পাখিও কিন্তু তাই খায়। তো ওদের মধ্যে যে কম্পিটিশনটা হবে সেটা হবে ইন্টারস্পেসিফিক কম্পিটিশন। এরপর রয়েছে শিকার। আচ্ছা, প্রতিযোগিতা হলে কি হবে? প্রতিযোগিতা হলে কিন্তু দুটো প্রজাতিরই কি হবে? দুটো মেম্বারেরই ক্ষতি হবে, কারোরই বিশেষ একটা লাভ হবে না, প্রতিযোগিতায় ক্ষতি হয়। এবার হলো শিকার বা প্রিডেশন।
আর শিকারের মধ্যে দুই ধরনের মেম্বার রয়েছে, একজন হলো শিকারী, তাকে বলে প্রিডেটর, আর শিকার হলো প্রে। শিকারী কি করে? শিকারকে খাবার হিসেবে গ্রহণ করে। তাহলে শিকারী কি হয়? এখানে লাভ হয়, আর শিকার কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। এবার রয়েছে পরজীবী বা প্যারাসাইটিজম। পরজীবী মানে কি? অন্য কোনো প্রজাতির কোনো জীব পোষক দেহটা অবশ্যই ভিন্ন প্রজাতি হবে, আশ্রয় ও পুষ্টির জন্য নির্ভরশীল হয়ে পড়ে, তখন সে তাকে বলে পরজীবীটা। পরজীবী এবার আবার দু ধরনের হয়, বিভিন্ন দিক থেকে ভাগ করা যায়। প্রথম যে ভাগটা বলছি সেটা অবস্থান অনুযায়ী, মানে কোথা থেকে পরজীবী ওরা, সেটা হলো একটা রয়েছে বহিঃপরজীবী আর একটা অন্তঃপরজীবী। বহিঃপরজীবী মানে শরীরের পোষক দেহের বাইরে থেকে পরজীবী, আর অন্তঃপরজীবী হলো ভেতর থেকে পরজীবী। যেমন অন্তঃপরজীবীর মধ্যে রয়েছে আমাদের কৃমি, আমাদের পরিপাকতন্ত্রের মধ্যে অবস্থান করে, আমাদের শরীরের ভেতরে থাকছে, আর বহিঃপরজীবী আমাদের ক্ষেত্রে উপরি। এবার আরও অন্যদিকে যদি ভাগ করি, মানে তাদের সময়কাল কতটা সেই হিসেবে, তাহলে স্থায়ী এবং অস্থায়ী দুভাগে ভাগ করা যায়। স্থায়ী হলো কৃমি আর অস্থায়ী হলো মশা। স্থায়ী কেন? কৃমি হলো সে জন্ম থেকে শুরু করে শেষ অবধি ও মানুষের শরীরেই থাকতে হচ্ছে, মানুষ বা অন্য কোনো প্রাণী। কিন্তু অস্থায়ী মশা কেন? মশা শুধু খাওয়ার সময়টুকু লেগে থাকে আমাদের গায়ে, বাকি সময়টুকু কিন্তু পশুকের গায়ে থাকছে না, তাই জন্য এটা স্থায়ী এবং অস্থায়ী। এরপর রয়েছে অন্তঃকোষীয় পরজীবী। অন্তঃকোষীয় পরজীবী মানে শুধু শরীরের ভেতরেই ঢুকে না, এরা শরীরের কোষের মধ্যেও ঢুকে যায়। যেমন ম্যালেরিয়ার জীবাণু কি না প্লাজমোডিয়াম, সে কী করে? প্লাজমোডিয়াম এসপি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স রয়েছে, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম রয়েছে। এই ম্যালেরিয়া জীবাণু কী করে? আমাদের কোষের ভেতরে ঢুকে যায়, সেজন্য ওদেরকে অন্তঃকোষীয় পরজীবী বলে। যেমন লোহিত রক্তকণিকার মধ্যে গিয়ে বাসা বাঁধে ম্যালেরিয়ার পরজীবী। এরপরে আরও যে ভাগ রয়েছে সেটা হলো সম্পূর্ণ এবং অসম্পূর্ণ পরজীবী। সম্পূর্ণর মধ্যে যেটা হলো প্যারাসাইট, অর্থাৎ সে সমস্ত সময়ের জন্যই পরজীবী, মানে কোনো কিছুই ও নিজে কিছু করতে পারে না। যেমন স্বর্ণলতা, যার বিজ্ঞানসম্মত নাম কাস্কিউটা রিফ্লেক্সা, ও কী করে? সবসময় জন্ম থেকে শুরু করে অন্যের ওপর বাস করে। আর অসম্পূর্ণ পরজীবী বা হেমি প্যারাসাইট, এটা হলো লোরান্থাস। এরা সম্পূর্ণভাবে পরজীবী নয়, মানে হয় কিছু শুধু অংশের জন্য পরজীবী। এবার রয়েছে প্যাথোজেনিক আর নন প্যাথোজেনিক। প্যাথোজেনিক কথাটা তোমরা শুনে থাকবে, যখন ডাক্তারবাবু আমাদের কোনো রোগের চিকিৎসা করানোর আগে টেস্ট করতে দেন, আমরা প্যাথোলজি ল্যাবে যাই। প্যাথোলজি ল্যাবে গিয়ে কী করি? আমাদের বিভিন্ন টেস্ট করে। তো প্যাথোলজি বা প্যাথোজেনিকের কথাগুলো আসে কোনো রোগ সম্পর্কিত কারণ সম্পর্কে। এবার প্যাথোজেনিক অর্থাৎ রোগ সৃষ্টিকারী যারা, সেই সমস্ত পরজীবী হলো প্লাজমোডিয়াম। আর নন প্যাথোজেনিক যারা রোগ সৃষ্টি করে না, যেমন এন্টামেবা কোলাই আমাদের অন্ত্রে থাকে, উপকারী করে আমাদের। এবার রয়েছে ধনাত্মক মিথস্ক্রিয়া আর ঋণাত্মক মিথস্ক্রিয়া। এবার মিথস্ক্রিয়া মানে কি? মিথস্ক্রিয়া হলো দুই বা ততোধিক প্রজাতির মধ্যে যে অন্তঃক্রিয়া, সেটা সাধারণ ক্রিয়া, তাকেই বলছে মিথস্ক্রিয়া। প্রথমে আছে ধনাত্মক মিথস্ক্রিয়া, অর্থাৎ এখানে দুই বা ততোধিক প্রজাতি, দুটি প্রজাতি হোক মেম্বার বা একটি প্রজাতি, অন্তত কারো একজনের উপকার তো হবেই। প্রথমে রয়েছে কমেন্সালিজম। কমেন্সালিজম হলো এখানে একটি প্রজাতির লাভ হয়, অন্যটি নিউট্রাল থাকে, অর্থাৎ লাভও হয় না ক্ষতিও হয় না। যেমন উদাহরণ হলো গুলঞ্চলতা। গুলঞ্চলতা কী করে? কমেন্সালিজমে গুলঞ্চলতা অন্য একটি বড় গাছকে জড়িয়ে ধরে ওপরে ওঠে, কিন্তু গুলঞ্চলতা সেই গাছ থেকে খাবার গ্রহণ করে না। অর্থাৎ গুলঞ্চলতা যে গাছে উঠলো সেই গাছটির লাভও হচ্ছে না, ক্ষতিও হচ্ছে না। গুলঞ্চ গাছ এমন কিছু উপকারও করে দেয় না তাকে, কিন্তু গুলঞ্চলতার কিন্তু লাভ হলো। তো এটা হলো কমেন্সালিজমের উদাহরণ। আরেকটা রয়েছে প্রোটো কোঅপারেশন। এইটাতে কি হয়? সাধারণত এখানে যে প্রোটো কোঅপারেশনের মেম্বাররা, তারা একসঙ্গে একই বাসস্থানে থাকে না। অথচ কমেন্সালিজমে দেখো, গুলঞ্চলতা যে গাছটাকে জড়িয়ে ধরে ওপরে ওঠে সেই গাছটাকে কিন্তু সবসময় গুলঞ্চলতার সাথেই থাকতে হচ্ছে, কিন্তু প্রোটো কোঅপারেশনে সেটা থাকতে হয় না। প্রোটো কোঅপারেশনে কী হয়? দুটো ভিন্ন বাসস্থানে বাস করে, কিন্তু যখন কাজের সময় হয় তখন তারা একসাথে থাকে। যেমন ধরো গরুকে যখন মাঠে চলতে দেওয়া হয়, দেখবে কিছু পাখি গরুর গায়ের থেকে ফুটে ফুটে বা এটুলিগুলো খাচ্ছে। তো এটা হলো প্রোটো কোঅপারেশন। গরু থাকে গোয়াল ঘরে, পাখি থাকে গাছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় এসে দুজনেরই উপকার হচ্ছে, অর্থাৎ প্রোটো কোঅপারেশনে দুজনেরই উপকার হয়। অর্থাৎ
এর সংজ্ঞা দিতে গেলে কি বলবো, আলাদা বাসস্থানে থাকা কিছু প্রজাতি যারা পরস্পর সংস্পর্শে এলে উভয়ই উপকৃত হয়, এই ধরনের সম্পর্ককে বলছে প্রোটো কোঅপারেশন। উদাহরণ কি, যেমন বিউফ্যাগাস এসপি নামক এক ধরনের পাখি হরিণের গায়ের পোকা খায়। তো বিউফ্যাগাস এসপি যে পাখি রইল তার কি হবে, উপকার হবে, হরিণের গায়ে পোকা পতঙ্গ উকুন যাই হোক সেগুলো খেয়ে ওর পেট ভরবে। আর হরিণের কি হবে, হরিণের তো আর হাত পা নেই যে উকুন বাঁচবে গা থেকে, তো হরিণের এক্ষেত্রে উপকার হয়। এবার রয়েছে ঋণাত্মক মিথস্ক্রিয়া, এটা গেল ধনাত্মক মিথস্ক্রিয়া। এবার রয়েছে ঋণাত্মক মিথস্ক্রিয়া। ঋণাত্মক মিথস্ক্রিয়ার মধ্যে কি হবে, এখানে একটি প্রজাতি বা যার সঙ্গে মিথস্ক্রিয়া হচ্ছে দুজনেরই হয় ক্ষতি হবে। এখানে অ্যামেনসালিজম একটাই আছে। অ্যামেনসালিজমে কি হয়, একটি প্রজাতি অন্য প্রজাতির ক্ষতি করে, তার জন্য নিজের লাভ বা ক্ষতি কোনোটাই হয় না, অর্থাৎ নিজের ক্ষতি করে না বা নিজের লাভও হয় না, কিন্তু অন্যের ক্ষতি করে। যেমন উদাহরণ রয়েছে পার্থেনিয়াম গাছটা, তোমরা না চিনলেও স্টেশনের ধারে বা কোনো রাস্তার ধারে, বড় রাস্তার ধারে ছোট ছোট সাদা ফুল দেখবে, বিরুৎ জাতীয় গাছ, সেটা প্রচুর হয়ে থাকে। আর এটা অনেকবার নিউজেও এসছে, কারণ এর যে পরাগরেণু সেটা শ্বাসতন্ত্রের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায় বা ব্রঙ্কাইটিসের কারণ হয়ে দাঁড়ায়। এই পরাগরেণু আসলে খুব খারাপ। তো পার্থেনিয়াম যে গাছটা, এরা কি করে, মাটিতে কিছু উপক্ষার ও টক্সিন নির্গত করে, যার ফলে এর আশপাশে, এই গাছের আশপাশে অন্য কোনো গাছ সহজে হতে দেয় না। আর তার জন্য ওর নিজের কিছু লাভ কিন্তু তেমনভাবে হলো না, না ক্ষতিও হলো না। তো এটা একটা উদাহরণ। এছাড়া আরও কিছু উদাহরণ রয়েছে, যেমন পেনিসিলিয়াম নামক ফাঁকটা। পেনিসিলিয়াম থেকে কী পাই না, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক পাই। দেখুন পেনিসিলিন যেখানটায় জন্মাবে, পেনিসিলিয়াম ছত্রাক যেখানটায় জন্মাবে, ও নিজের গায়ের থেকে তাহলে পেনিসিলিন প্রচুর ক্ষরণ করবে। তো পেনিসিলিন ক্ষরণ করলে ওর আশপাশে যত অন্য ব্যাকটেরিয়া রয়েছে তারা অ্যান্টিবায়োটিকের প্রভাবে মারা পড়বে, কিন্তু ওর তার জন্য লাভ বা ক্ষতি কিছুই হলো না। এবার এই অ্যামেনসালিজমের মধ্যে দুটো টার্ম পাওয়া যায়, সেটা হলো একটা অ্যামেনসাল, অর্থাৎ যে মেম্বারের ক্ষতি হচ্ছে, যে সদস্যের ক্ষতি হয় তাকে বলছে অ্যামেনসাল, আর ইনহিবিটার অর্থাৎ যে বাধা প্রদান করে। এবার পার্থেনিয়ামের ক্ষেত্রে দেখো, পার্থেনিয়াম কী করছে, অন্যকে বাধা প্রদান করছে, ও হলো ইনহিবিটার। আর পেনিসিলিয়ামের ক্ষেত্রেও ও কিন্তু ইনহিবিটার। আর অ্যামেনসাল কারা, তার আশপাশে অন্যান্য এর ক্ষেত্রে যারা অন্যান্য ব্যাকটেরিয়া জন্মাচ্ছে তারা হলো অ্যামেনসাল। আর পার্থেনিয়ামের ক্ষেত্রে ও যাদেরকে হতে দিচ্ছে না, কিছু ঘাস, অন্য বিরুৎ জাতীয় উদ্ভিদ, তাহলে সেটা হবে অ্যামেনসাল। এই গেল কিছু আন্তঃক্রিয়া সম্পর্কে।